প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ। নিজেদেরকে নিরাপদে রাখা, সুস্থ রাখা এটি কিন্তু খুবই প্রয়োজন বর্তমান সময়ে। কারণ সচেতন না হলেই এই যে এখন যে আমরা কোভিড-19 মধ্যে আমরা আছি, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে সচেতন হওয়া, স্বাস্থ্য সচেতন হওয়া এবং স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা, এটা আমাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি এখন সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার, প্রতি সপ্তাহে তোমরা 3টে অ্যাসাইনমেন্ট তৈরি করছো এবং প্রতি সপ্তাহ শেষে আমরা সেই অ্যাসাইনমেন্টগুলো জমা নিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলা অ্যাসাইনমেন্ট 2 নম্বর বাংলা অ্যাসাইনমেন্টে বলা হয়েছে পল্লী সাহিত্য যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম লেখা এবং এই 5টি উপাদানের মধ্যে তোমার পছন্দনীয় যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লেখা। তো এই অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য ইতিমধ্যেই আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্দেশনা দিয়েছি যে এই প্রবন্ধটি আগে তোমাদের ভালোভাবে পড়তে হবে। বার্ষিক পরীক্ষায় এই প্রবন্ধটি তোমাদের সিলেবাস ছিল, তো ভালোই হয়েছে অ্যাসাইনমেন্টটি দেওয়ার কারণে। তো তোমরা প্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে পল্লী সাহিত্য এই প্রবন্ধটি ভালো করে পড়বে, শব্দার্থ এবং টিকা সহ যে ব্যাখ্যামূলক অংশগুলো রয়েছে সেগুলো সহ পড়বে। পড়ার পরে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। এই অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের নিজেদের ভেতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে, যে সৃজনশীলতা রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগানো। এই অ্যাসাইনমেন্টগুলো মুখস্থ নির্ভর নয়, সম্পূর্ণ তোমার নিজস্ব ভাবনা থেকে, নিজের জানা জগৎ থেকে তোমাকে লিখতে হবে। সেজন্য প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট হবে মৌলিক অ্যাসাইনমেন্ট। একজনের লেখার সাথে আরেকজনের লেখার মিলবে না। এবং নির্দেশনা তোমরা ভালোভাবে নিশ্চয়ই পড়েছো, সেখানে বলা আছে কারো কপির সাথে কারো কপি যেন না মিলে, অর্থাৎ কারো অ্যাসাইনমেন্টের হুবহু লেখাটি যেন আরেকজন কপি না করে। কপি করা থেকে বিরত থাকতে হবে। সম্পূর্ণ নিজস্ব আইডিয়া থেকে, নিজস্ব চিন্তা ভাবনার জগৎ থেকে তোমাকে এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো গত অ্যাসাইনমেন্টের আলোকে আমি কয়েকটি কথা তোমাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে, গত অ্যাসাইনমেন্টে 10টি বাক্যে লিখতে বলা হয়েছে, কিন্তু সেখানে মূল অ্যাসাইনমেন্ট যা তার চেয়ে অনেক ক্ষেত্রে অনেকে ভূমিকাটা অনেক বড় লিখেছো কিংবা মন্তব্যটি অনেক বড় লিখেছো। এটি ছোট করতে হবে। ভূমিকা হতে পারে 4-5 বাক্যের মধ্যে, তার বেশি করার প্রয়োজন নেই। তারপরে পাঠ্য বইয়ের সাথে ওই অ্যাসাইনমেন্টটির সম্পর্কযুক্ত। কপোতাক্ষ নদেও দেশপ্রেম, তার অতীত স্মৃতি, নিজের মাতৃভাষা ও সাহিত্য, নিজ দেশের সাহিত্য এবং ভাষাকে অবজ্ঞা করে পরবর্তীতে লেখকের এই ভুল ভাঙা, আবার পুনরায় প্রত্যাবর্তন, এই বিষয়গুলো নিয়েই কিন্তু কপোতাক্ষ নদ কবিতাটি লেখা হয়েছে, যেগুলো একজন দেশপ্রেমিক নাগরিকের গুণাবলীর মধ্যে পড়ে।
সেই বিষয়ের সাথে সম্পর্ক রেখে কিন্তু ওই অধ্যায়টি নির্বাচন করা হয়েছিল। তো অনেক ক্ষেত্রে তোমাদের দেখেছি আমি, তোমরা সরাসরি হয়তো কোনো বিজিএস বই থেকে বা অন্য কোনো জায়গা থেকে বই থেকে অনেকে হয়তো লিখেছো। হ্যাঁ, তোমরা নিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য, নিজের জানা জগৎটাকে বড় করার জন্য তোমরা বিভিন্ন বই কিংবা অনলাইন মাধ্যম থেকে তোমরা সহযোগিতা নিতে পারো, কিন্তু তোমার নিজস্বতা যেন থাকে, তোমার সৃজনশীলতা যেন এখানে থাকে। আর পাঠ্য বইয়ের সাথে যে অধ্যায়ের সাথে সম্পর্কিত এই অ্যাসাইনমেন্টটি, তার সাথে কোথায় সম্পর্কযুক্ত সেটিও যেন সেখানে প্রতিফলন দেখা যায়। তো আজকে যে অ্যাসাইনমেন্ট, পল্লী সাহিত্য নিয়ে যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি তোমাদেরকে এখন বলতে চাই। পল্লী সাহিত্য প্রবন্ধটি তোমরা প্রথমে পড়বে, পড়ার পর এখানে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো উপাদান রয়েছে। সেখানে প্রবাদ বাক্যের কথা বলা আছে, ডাকের বচন, খনার বচন, ছড়া, ঘুম পাড়ানির গান, খেলাধুলার বাধাবলী, তারপর পল্লী গান, উপকথা, এগুলা সম্পর্কে, এসব পল্লী সাহিত্য সম্পর্কে এখানে বলা হয়েছে। এখন এইগুলোর মধ্যে তুমি কোন দুটিকে পছন্দ করছো, কিংবা আরেকটা বিষয় থাকে পছন্দ বা অপছন্দ, হচ্ছে আরও বড় বিষয় হচ্ছে তুমি কোন বিষয়ে ভালো লিখতে পারবে। তুমি কোন বিষয়ে ভালো লিখতে পারবে, তোমার কাছে তথ্যউপাত্ত কোনটা নিয়ে বেশি আছে সেটা তোমাকে দেখতে হবে। আর তথ্যউপাত্ত যে কোনো জায়গা থেকেই, পল্লী সাহিত্য বা লোকসাহিত্য থেকে লিখে দিলেই হবে না, এই প্রবন্ধের সাথে সেটি সম্পর্কযুক্ত করতে হবে। ঠিক আছে? তো এখন আমি অ্যাসাইনমেন্টের যে ধারাবাহিক রূপটি আছে সেই রূপটি নিয়ে একটু বলতে চাই। অ্যাসাইনমেন্টটাকে আমি 5টা পর্বে ভাগ করতে চাই। সেটি তোমাদেরকে আমি একটা আইডিয়া দিচ্ছি মাত্র, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে এটি। যেমন পল্লী সাহিত্য নিয়ে যেহেতু এই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে, প্রথমে যে ভূমিকাটি থাকবে সেখানে পল্লী সাহিত্য কাকে বলে, তার সংজ্ঞা, এ সম্পর্কিত 4-5টি বাক্য লিখবে, যেটি হবে ভূমিকা। তারপরে উপাদান সম্পর্কে লিখতে বলা হয়েছে 5টি উপাদান, সেই 5টি উপাদানের নাম লিখবে। তারপরে বলা হয়েছে 5টির মধ্যে যে কোনো 2টি সম্পর্কে 10টা করে বাক্য লেখার জন্য। এরপরে এই যে এই গেল 2টি, প্রথমত ভূমিকা, তারপরে হচ্ছে উপাদানের নাম। তারপরে তোমাকে যে 2টা বিষয় নিয়ে, যে 2টি পল্লী সাহিত্যের উপাদান নিয়ে লিখতে বলা হয়েছে, সেখানে প্রথম একটা শুরু করবে, শিরোনাম দিবে, সেই উপাদানটির নাম লিখে শিরোনামটি দিবে। এরপরে তুমি কমপক্ষে 10টি বাক্য তোমাকে লিখতে হবে, কিন্তু তার কম লেখা যাবে না, তুমি এখানে 10টি বাক্য ক্রমিক নম্বর ব্যবহার না করলেই ভালো, আর করতেও পারো যদি তুমি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা বিষয় তুলে নিয়ে আসতে পারো। ধরো তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়েছো, 10টা যদি ক্রমিক নম্বর দিয়ে থাকো, তাহলে প্রত্যেকটা বিষয়ে তোমাকে আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে বাক্যগুলো তৈরি করতে হবে। এবং 1 নম্বর দিয়ে সেখানে তোমাকে একটা বাক্যই লিখতে হবে, সেখানে একাধিক বাক্য তৈরি করা যাবে না। 2 নম্বর দিয়ে একটি বাক্য লিখতে হবে, 2টি বাক্য তৈরি করা যাবে না। এভাবে লিখতে পারো। কিংবা তুমি এখানে ধরো, আমি এখন আলোচনা করব প্রবাদ বাক্য নিয়ে। এখন এই প্রবাদ বাক্যটিকে নিয়ে আমি আজকের এই বাকিটা কিভাবে লিখবা সেই সম্পর্কে বলছি। এখানে তো বেশ কয়েকটি উপাদান রয়েছে, আমি একটি উপাদান নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি। এটার আলোকে তোমরা তোমাদের মতো করে অন্যগুলো লিখবে। ঠিক আছে? ধরো এখন
আমার বিষয় হচ্ছে, উপাদানটি হচ্ছে আমার প্রবাদ। এখন প্রবাদ নিয়ে আমি 10টি বাক্য লিখব। এখানে আমি বাক্য লিখব যে আসলে কি ধরনের বাক্য লিখব। আমি কি সবগুলো প্রবাদ লিখে দেব, নাকি প্রবাদ কাকে বলে লিখব, এরকম না। আসলে যেন একটা পরিপূর্ণ অবয়ব থাকে, এখানে যে কোনো কিছুর একটা কাঠামো থাকে। এখন প্রবাদ যদি লিখতে চাও, প্রথমে তোমাকে প্রবাদের সংজ্ঞা দিতে হবে, প্রবাদ কাকে বলে। তারপরে প্রবাদের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য তোমার জানা আছে, কি জানতে পেরেছো তোমার এই জানার এই জগৎ থেকে। বিভিন্নভাবে তুমি এটির সাহায্য নিতে পারো, অনলাইনে নিতে পারো, বিভিন্ন পাঠ্যপুস্তক বা পাঠ্যপুস্তকের বাইরেও বই আছে। এখান থেকে প্রবাদের বৈশিষ্ট্য কিছু লিখবে। তারপরে কিছু প্রবাদে আছে যেগুলোর উদাহরণ তুমি লিখবে। তাহলে একটা উদাহরণ দিয়ে যদি তুমি একটা বাক্য লিখো, তো কমপক্ষে 2-3টি উদাহরণ দিবে। তুমি যেই বিষয়টা নিয়ে ধরো না কেন, প্রবাদ নিয়ে লিখতে চাও, প্রবাদের 2-3টা উদাহরণ দিবে। যদি তুমি 2টা উদাহরণ দাও, তাহলে এখানে 2টি বাক্য আমি ধরে নিলাম, ঠিক আছে। এরপরে তুমি যদি বৈশিষ্ট্য দাও, যে তুমি 7টা বৈশিষ্ট্য দিতে চাও, তো 7টা বৈশিষ্ট্য হলো, এরপর একটা সংজ্ঞা দিলে উপরে, সবার উপরে সংজ্ঞা থাকলো। এভাবে 10টি বাক্য কিন্তু হয়ে গেল। বুঝতে পেরেছ? ধরো এখন প্রবাদ কাকে বলে, এটা কোথায় পাবে? এটা তোমার যা যা বৈশিষ্ট্য আছে সেগুলোকে মিলিয়ে তুমি একটা সংজ্ঞা তৈরি করলে। যেমন আমি প্রবাদের সংজ্ঞা হিসেবে বলতে পারি, মানুষের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার যেসব প্রাজ্ঞ উক্তি লোক পরম্পরায় জনশ্রুতিমূলকভাবে চলে আসছে, সেগুলোকে প্রবাদ বাক্য বলে। আমি আবার বলছি যে মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতার যেসব প্রাজ্ঞ উক্তি লোক পরম্পরায় জনশ্রুতিমূলকভাবে চলে আসছে, সেগুলোকে প্রবাদ বাক্য বলে। এ গেল একটি বাক্য। আমি প্রবাদ নিয়ে কিন্তু এখন লেখা শুরু করেছি। এরপরে প্রবাদের কিছু বৈশিষ্ট্য, প্রবাদের কিছু বৈশিষ্ট্য, যেমন আধুনিক যুগের সব ধরনের সাহিত্যে প্রবাদের ব্যবহার দেখা যায়। যেমন উপন্যাস, গল্প, নাটক, এখানে কি এই প্রবাদের ব্যবহার আমরা দেখতে পাই। প্রবাদের বাক্যের লক্ষ্য হচ্ছে নীতি এবং উপদেশ বিতরণ করা, এটি একটি প্রবাদের বৈশিষ্ট্য। তারপর আরেকটা বৈশিষ্ট্য আছে, প্রবাদে জ্ঞান ও সত্য প্রচারের একটা প্রচেষ্টা থাকে। প্রবাদের মধ্যে জ্ঞান ও সত্য প্রচারের প্রচেষ্টা থাকে। এভাবে বেশ কয়েকটি বৈশিষ্ট্য তোমার ও বাক্য, 10টি বাক্য তৈরি করার জন্য সংজ্ঞা দিয়ে একটা বাক্য হয়ে গেছে। এবার বৈশিষ্ট্য দিয়ে তুমি যদি 6টা বৈশিষ্ট্য তৈরি করো, তাহলে 6টা বাক্য হয়ে গেল। এরপরে তুমি 3টা উদাহরণ দিতে চাও, ধরো উদাহরণ হিসেবে, প্রবাদের উদাহরণ হিসেবে বলা যায়, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটা একটি প্রবাদ। তারপর আরেকটি প্রবাদ, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। তারপরে এই বইও লেখা আছে একটি, পিড়েই বসে পেড়ুর খবর। তারপরে অতি লোভে তাঁতি নষ্ট। এই ধরনের প্রবাদগুলো সংগ্রহ করে এখানে পাঠ্যপুস্তকে কি আছে সেটা অবশ্যই লিখবে, এর বাইরেও তুমি 2-1টা সংগ্রহ করে এখানে দিতে পারবে। এই গেল প্রবাদ নিয়ে যে 10টি বাক্য তৈরি করার কথা বলা হয়েছে, সেই 10টি বাক্য লেখার নিয়ম এখন বলেছি। এখন তুমি যদি লিখতে চাও পল্লী গান নিয়ে, সেই পল্লী গান নিয়েও তুমি এভাবে লিখবে। তবে পল্লী গানের ক্ষেত্রে কিছু ধরনও রয়েছে পল্লী গানের, যেমন ভাওয়াইয়া, মারফতি, ভাটিয়ালি, জারি গান, সারি গান। এই ধরনগুলো তুমি একটা বাক্যের মধ্যে লিখে দিতে পারবে যে পল্লী গানের এই শাখাগুলো রয়েছে। তারপরে কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলা, তারপরে এর কিছু উদাহরণ। ঠিক আছে, মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এটি একটি ভাটিয়ালি গানের উদাহরণ। তো এইভাবে করে 10টি বাক্য দিবে। তুমি যদি ছড়া নিয়ে লিখতে চাও, ঠিক ছড়ার ক্ষেত্রে প্রথমে তুমি ছড়ার সংজ্ঞা দিবে কাকে বলে, এরপরে ছড়ার কিছু বৈশিষ্ট্য দিবে, তারপরে কয়েকটি প্রচলিত ছড়া উল্লেখ করে দিবে। এই বই দেওয়া আছে সেটা দিবে, আর বইয়ের বাইরে থেকেও কয়েকটা সংগ্রহ করে দিবে। তবে আমি বলতে চাই, কারো ক্ষেত্রে কেউ যেন কপি
করবে না, সম্পূর্ণ নিজস্ব চিন্তা চেতনা দিয়ে লিখতে হবে। এভাবে একটা শিরোনাম দিয়ে প্রবাদটি লেখা শেষ করেছো, এরপরে তুমি আরেকটি যে উপাদান নিয়ে লিখতে চাও সেই উপাদান, ধরো ছড়া কিংবা খনার বচন দিয়ে, খনার বচন কাকে বলে দিয়ে, তারপরে বৈশিষ্ট্য দিয়ে, তারপর কিছু উদাহরণ দিয়ে এটি শেষ করবে। তারপরে সব শেষে গিয়ে একটি মন্তব্যটিও 4-5টি বাক্যে হতে পারে। মন্তব্যের ক্ষেত্রে লেখা যায় এই যে দুটি উপাদান নিয়ে তুমি লিখেছো, অ্যাসাইনমেন্ট লিখেছো, সেই দুটি উপাদানের সাথেও মিল রেখে এই পল্লী সাহিত্যের সংরক্ষণ, ব্যবহার এবং এর গুরুত্ব সম্পর্কিত কিছু বাক্য তুমি 4-5টি বাক্য লিখে মন্তব্য দিতে পারো। এভাবেই অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। তো আশা করি অ্যাসাইনমেন্ট তৈরি করতে সমস্যা হবে না। তোমাদেরকে এখন যেভাবে বললাম সেইভাবে অনুসরণ করে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করো। পরবর্তী আরেকটি ক্লাস আমার রয়েছে, সেই ক্লাসে যদি তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ো তাহলে সেটা আমাকে তার আগেই জানাবে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবে যে এই সমস্যা, ঠিক আছে। আর এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা মৌলিক বিষয়। এখানে আমি যা বলেছি বরাবর, এই যে প্রবাদ নিয়ে আমি কিছু বলেছি শুধু তাই লিখতে হবে প্রবাদ নিয়ে তা কিন্তু নয়। তুমি তোমার সৃজনশীলতা, তোমার মেধা, তোমার মনন দিয়ে তুমি যা বুঝতে পেরেছো পাঠ্যপুস্তক পড়ে, তোমার জানা জ্ঞানের জগৎ থেকে তুমি যা জেনেছো তা দিয়েই তুমি জিনিসটা সুন্দরভাবে সাজাবে। এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের ভিতরের যে সত্তা বা যে প্রতিভা, সেই প্রতিভা বিকাশের কিন্তু একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে। যেমন তোমাদের বই পড়া প্রবন্ধে বলা হয়েছে সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, অর্থাৎ যে সুশিক্ষিত সে কিন্তু সুশিক্ষিত, অর্থাৎ নিজের চেষ্টায় সে কিন্তু সুশিক্ষিত হয়েছে। আর এই যে পড়ার জন্য যে লাইব্রেরি, বা এখানে লাইব্রেরি বলতে মনের স্বাধীনভাবে যেখানে পড়া যায় এরকম একটা জায়গার কথা বলা হয়েছে, এটিকে মনের হাসপাতাল বলা হয়েছে। তো এখন তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের জ্ঞানটাকে তোমরা বৃদ্ধি করতে পারো, বিভিন্ন বই পুস্তক পড়তে পারো, শুধু অ্যাসাইনমেন্ট নির্ভর নয়। আমি কিন্তু বলতে চাই তোমাদের আরও জানার জগৎটাকে বড় করার জন্য বিভিন্ন ধরনের তোমরা এই সময়ে বই পড়তে পারো, কারণ এখন পড়ার সময়। আর আরেকটি কথা এই অ্যাসাইনমেন্টের বাইরে, সেটি হলো নিয়মিত ক্লাস করতে হবে। প্রত্যেকটি ক্লাসের আপডেট বা উপস্থিতি কিন্তু আমার কাছে আছে। কোনো সময় তোমাদেরকে জানিয়ে প্রেজেন্ট নিই, কোনো সময় না জানিয়ে প্রেজেন্ট নিই, আমার কাছে এমন তথ্য আছে। তো এখন উপস্থিতি একটু কমেছে, কিন্তু এটা পূর্ণ উপস্থিতি চাই। ক্লাস যেহেতু কমেছে, 3টার জায়গায় কোনো সময় 1টা, কোনো সময় 2টা ক্লাস হচ্ছে, কিন্তু সেই ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আর অ্যাসাইনমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যাসাইনমেন্টের তথ্যগুলো আমাদের কাছে অবশ্যই সরকারের কাছে পাঠাতে হয়। কোথায়? শিক্ষা বোর্ডে, শিক্ষা অফিসে এই সংক্রান্ত তথ্য প্রতি সপ্তাহে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এই সপ্তাহে যারা জমা দিতে পারো না, কী কারণে জমা দিতে পারো নাই সে কারণ সহ কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছ? তো সুতরাং যথাসময়ে অ্যাসাইনমেন্ট জমা দিবে আর পড়াশোনা করো। পরের ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করো।